গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বড় জয় দিয়ে বিশ্বকাপ শুরু করল আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র থেকে আর্জেন্টিনার জয় নিয়ে সবশেষ তথ্য জানাচ্ছেন কুশল ইয়াসির। আমরা এখন অবস্থান করছি ইউনাইটেড স্টেটস টেনিস অ্যাসোসিয়েশন নিউ ইয়র্কের একটি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে ফিফার অফিসিয়াল ফ্যান জোনে কিন্তু আর্জেন্টিনার যে সমর্থকরা তারা উপস্থিত হয়েছেন এবং 40 ছুঁই লিওনেল মেসির পা থেকে হ্যাটট্রিক দেখেছেন তারা এবং উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের কথা যে আর্জেন্টিনা টিম বর্তমান চ্যাম্পিয়ন, তারা চ্যাম্পিয়নের মতোই কিন্তু এই বিশ্বকাপটা শুরু করেছে। শুরু থেকে শেষ পর্যন্ত তারা আলজেরিয়াকে কিন্তু বড় ধরনের কোনো সুযোগ করতে দেয়নি এবং শুরুর দিকে যে দুটি সুযোগ আলজেরিয়া পেয়েছিল সেটি কিন্তু অফসাইড হয়েছে এবং শেষ পর্যন্ত কিন্তু আর্জেন্টিনা দাপটে একটি জয় নিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছে এবং বিশ্বকাপের যে গ্রুপ পর্বে দুটি ম্যাচ রয়েছে ডালাসে, এই দুটি ম্যাচেও আর্জেন্টিনা দল আরও বেশি ভালো করবে এমনটাই প্রত্যাশা করছেন দর্শকরা। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে পছন্দের দলের দাপুটে জয়ে উচ্ছ্বাসে ভাসছে আর্জেন্টিনা শিবির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বড় স্ক্রিনে খেলা দেখে উল্লাসে ফেটে পড়েছেন মেসির ভক্তরা। বিশ্বকাপের শুরুতেই বড় জয়কে হর্ষধ্বনি দিয়ে উদযাপন করলেন আকাশি জার্সির হাজারো সমর্থক। মহাতারকা মেসির হ্যাট্রিকে আনন্দ বাঁধ মানছে না তাদের। মাঠের পারফরমেন্সে সন্তুষ্ট সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছেন আরেকটি স্মরণীয় বিশ্বকাপ অভিযানের। বিশ্বকাপ এবার আমরা নিব ইনশাল্লাহ, মেসির হাতেই আমরা বিশ্বকাপ দেখতে চাই। এবার প্রথম ইতিহাসের বিশ্বকাপে কেউ তিন গোল দিল, সে আমাদের মেসি। আমার অনেক ভালো লাগতেছে একসাথে সবাই খেলা দেখে মনে হইতেছে ফাইনালে যে কাপ নিয়ে নিবে। দীর্ঘ 21 বছর পর মৌলভীবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণের দুটি কর্মসূচিতে যোগ দিতে সকাল 9:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সিলেট ওসমানী বিমানবন্দর থেকে তিনি সড়ক পথে শ্রীমঙ্গলে যাবেন। দুপুর 1টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। পরে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের 152টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আজ সকালে। চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা রায় ঘোষণা করবেন। রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের পিপি মাহমুদুল আলম চৌধুরী মারুফ জানান, 9 জুন একমাত্র আসামি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কাজ শুরু হয়। 22 জনের মধ্যে 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গত 21 মে বাকুলিয়ায় 4 বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দিন বিকেলে অভিযুক্ত মনির হোসেনকে আটক করে পুলিশ। পরদিন শিশুটির বাবা বাদী হয়ে মনির হোসেনকে আসামি করে বাকুলিয়া থানায় মামলা দায়ের করেন। ভারতের পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বেআইনিভাবে 5,000 মুসলিমকে বাংলাদেশে পুশিন করায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। ভারতীয় কর্তৃপক্ষ জোরপূর্বক বাঙালিদের বেআইনিভাবে বহিষ্কার করে অবৈধ অভিবাসী হিসেবে বাংলাদেশ সীমান্তে জড়ো করেছে বলে জানিয়েছে HRW। সংস্থাটি জানায়, শুভেন্দু দায়িত্ব নেয়ার পর কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই প্রায় 5,000 জাতিগত বাঙালি মুসলিমকে দেশ ছাড়তে বাধ্য করেছে, যার ফলে বেশ কিছু পরিবার সীমান্তের জিরো লাইনে আটকা পড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ আরও উল্লেখ করেছে, ভোটার তালিকা থেকে বাদ দিয়ে এবং কোনো আইনি সুযোগ না দিয়েই এই বহিষ্কার প্রক্রিয়া চালানো হচ্ছে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। চট্টগ্রামের ইপিজেড এলাকায় 5 বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে 6 টুকরো করে হত্যার দায়ে আসামি আবির আলীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। দুপুরে চট্টগ্রামের 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আলী আক্কাসের আদালতে রায় ঘোষণা করেন। পিপি জালাল উদ্দিন বলেন, 5 বছর বয়সী শিশু আলিনা ইসলাম আয়াতকে পরিকল্পিতভাবে 6 টুকরো করে নৃশংসভাবে হত্যা করেছে। হত্যার পর নৃশংসতা আরও ভয়াবহ ছিল বলে সাক্ষ্য প্রমাণে উঠে আসে। 2022 সালে 14 নভেম্বর নগরী ইপিজেড থানার নয়ারহাট ওয়াসমুন্সি বাড়ির বাসিন্দা সোহেল রানার 5 বছর বয়সী মেয়ে আলিনা ইসলাম আয়াত খুন হয়। তার মরদেহ টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়। মোহাম্মদ আবির আলীকে
দণ্ডবিধি 302 ধারার মধ্যে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা অনাদায়ী আরো 1 বছরের সশ্রম কারাদণ্ড দণ্ডে দণ্ডিত করা হয়েছে। আজকে আমি এই রায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আমি শুধু মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে একটা কথা বলতে চাই, 1 মাসের ভিতরে এই রায় কার্যকর করা হোক। 155টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করে তৃতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈরী আবহাওয়ার মধ্যেই ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই কার্ড বিতরণ শুরু করেন। সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেশের 4 কোটি পরিবারের নারী সদস্যের ফ্যামিলি কার্ডের আওতায় তৃতীয় পর্যায়ের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সমাজ কল্যাণ মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে বৈরী আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠানে উপস্থিত হন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আকাশপথে সিলেট পৌঁছে বাসে করে শ্রীমঙ্গল যান তারেক রহমান। পরে শ্রীমঙ্গল থেকে গিয়ে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় অনুষ্ঠানে অংশ নেবেন তারেক রহমান। সেখানে রাজনগর উপজেলার ট্যাংরা ইউনিয়নের 152টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন তিনি। শিরোপা ধরে রাখার মিশন ও নিজের ষষ্ঠ বিশ্বকাপের প্রথম ম্যাচে অপ্রতিরোধ লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন কুশলী আসির। ফুটবলের সর্বোচ্চ মঞ্চে আবারও জাদু দেখালেন লিওনেল মেসি। টুর্নামেন্ট জুড়ে প্রিয় তারকার পারফরমেন্স এমনই থাকুক প্রত্যাশা যুক্তরাষ্ট্রে অবস্থানরত আর্জেন্টিনার সমর্থকদের। অনেক ভালো ছিল, হি ওয়াজ দি হিরো অফ দি ম্যাচ। আর আমাদের আরো মজা লেগেছে বিকজ আমাদের সাথে একজন ব্রাজিল সাপোর্টার ছিল, ফ্রেন্ড নিয়ে আসছে যে ব্রাজিলের ফ্যান, তাকে দেখে তার দুঃখ দেখে আমাদের আরো ভালো লাগছে। চ্যাম্পিয়নদের মতোই 2026 বিশ্বকাপের যাত্রা শুরু করলো টিম আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টাইন সমর্থকরা। আমরা দেখতে পারছি যে খেলা হচ্ছে, তো এটা আসলে ভালো লাগার জায়গা, ভালো লাগছে। সামনে আরো চমক দেখবো এই আশা করছি। আমার one of the best matches I have ever experienced because আমি মেসির হ্যাটট্রিক দেখছি এই ম্যাচে। গ্রুপের দ্বিতীয় ম্যাচে 22 জুন অস্ট্রিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। 27 জুন তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ জর্ডান। কুশলী আসির, এনটিভি নিউজ, যুক্তরাষ্ট্র। বিগত 16 বছর স্বাস্থ্য খাতে কোনো উন্নয়ন হয়নি অভিযোগ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেছেন, সব সরকারি হাসপাতালে মুমূর্ষু রোগীদের জন্য হেলিকপ্টার কেনা হবে। সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং অনিয়ম দুর্নীতি বন্ধ করতে যথাসম্ভব সবকিছু করা হবে। এছাড়া কুষ্টিয়া মেডিকেল কলেজ আগামী 3 মাসের মধ্যে পরিপূর্ণভাবে চালু ও যন্ত্রপাতি সচল করার আশ্বাস দেন মন্ত্রী। পরিদর্শনের সময় জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান এবং সিভিল সার্জন এস.এম. কামাল হোসেন উপস্থিত ছিলেন। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়ন কল্পে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। প্রত্যেকটা হসপিটালে 3 থেকে 5টা মডার্ন অ্যাম্বুলেন্স থাকবে, 4টা হেলিকপ্টার আনা হচ্ছে মুমূর্ষ এবং অত্যন্ত সিরিয়াস রোগীদেরকে ঢাকা শহর নিকটস্থ বড় হাসপাতালে ঝট করে যাতে নিয়ে যাওয়া যায়। 2026-27 অর্থ বছরে বিদ্যুৎ খাতে মোট বরাদ্দের 98% পেয়েছে জীবাশ্ম জ্বালানি ভিত্তিক প্রকল্প। এদিকে দ্বিমুখী নীতি মন্তব্য করে বরাদ্দের 30% নবায়নযোগ্য জ্বালানি খাতে বরাদ্দের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। সকালে রাজধানী ধানমন্ডিতে সংস্থার কার্যালয়ে আলোচনা সভায় জানানো হয়, 2030 সালের মধ্যে 10 গিগাওয়াট সোলার বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে প্রতি বছর 1662 মেগাওয়াট সোলার প্যানেল স্থাপন করতে হবে। সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম জানান, এলএনজি, কয়লা ও জীবাশ্ম জ্বালানি খাতে বরাদ্দ কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে দেশি বিদেশি বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হবে। এত ভুল সিদ্ধান্ত হয়েছিল আগের সরকারের সময় জ্বালানি নিয়ে, এত বেহিসাবি ভাবে এই খাতকে চলতে দেওয়া হয়েছে, এত অন্যায় হয়েছে, অনিয়ম হয়েছে, এই দায় মেটানো এত সহজ না।
অনেকগুলো বিদ্যুৎ কেন্দ্রতে আছে যেগুলো আরো বেশ কিছুকাল চলবে। তো সেইগুলোকে চালিয়ে রেখে আবার আমি নবায়নযোগ্য জ্বালানির জন্য সুযোগ উন্মুক্ত করব কিনা, এই জায়গায় দু রকমের প্রস্তাব আমাদের। একটি প্রস্তাব হলো যে নতুন কেন্দ্রগুলোর ক্ষেত্রে নো ইলেকট্রিসিটি নো পে এই কাঠামোতে যাওয়া। খুলনা সিটি কর্পোরেশনে বিশ্ব ব্যাংক আর্থিক সহায়তা পুষ্ট প্রজেক্টসমূহ বাস্তবায়নের জন্য অর্থ পাওয়ার ক্ষেত্রে প্রণোদনা প্রাথমিক পর্যায়ে প্রস্তুতিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে কেসিসি শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। কর্মশালায় আগামীতে কেসিসি এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণে খুলনা সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সুপারিশমূলক বক্তব্য রাখেন। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সকালে তিনি সড়ক পথে চাঁপাইনবাবগঞ্জে গিয়ে প্রাচীন বাংলার রাজধানী গৌড়ের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছোট সোনা মসজিদ, হজরত শাহ নিয়ামতুল্লাহ মাজার সহ ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখেন। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন তার স্ত্রী সহ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হিমাগারের অতিরিক্ত ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রংপুর নগরীর মডার্ন মোড়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আলু চাষিরা। রংপুর জেলা আলু চাষি ও ব্যবসায়ীরা দুপুর 12টার দিকে রংপুর ঢাকা মহাসড়কে মডার্ন মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করে। বক্তারা বলেন, 60 কেজির এক বস্তা আলু হিমাগারে 450 টাকা নেওয়া হচ্ছে, গত বছর ছিল 350 টাকা। তাদের দাবি 250 টাকা হিমাগারের ভাড়া নির্ধারণ করতে হবে। মহাসড়ক অবরোধ করায় তীব্র যানজটের সৃষ্টি হয়। 1 ঘন্টা পর দুপুর 1টার দিকে অবরোধ তুলে নেয় তারা। আগামী 2 বছরের মধ্যে শরীয়তপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে 20,000 বৃক্ষরোপণ করার ঘোষণা দিয়েছে চরভাগা উন্নয়ন ফোরাম নামে একটি সামাজিক সংগঠন। সকালে সখীপুরের চরভাগা নতুন বাজারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক। সংগঠনটি জানায়, পর্যায়ক্রমে থানা, উপজেলা ও জেলার গুরুত্বপূর্ণ জায়গায় আগামী 2 বছরে 20,000 ঔষধি, ফলজ ও ফুল গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক তরুণী। এলাকাবাসী জানায়, উপজেলার ঘর মমিরা গ্রামে লাভলি আক্তারের সঙ্গে একই গ্রামের মামুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে মামুন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে বলে অভিযোগ করেন লাভলি আক্তার। পরে মামুন বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে লাভলি আক্তার বিয়ের দাবিতে মামুনের বাড়িতে অনশনে বসেন। বাজেট ঘোষণার পর বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সচিবালয়ে চলমান বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন দাবি করেন। প্রস্তাবিত বাজেটে নেওয়া বিভিন্ন নীতি উদ্যোগের ফলে নিত্যপণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি ঠিক থাকায় বাজার পরিস্থিতি স্থিতিশীল আছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। সরকারের কাছে পর্যাপ্ত চালের মজুদ আছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমে চালের দামের ঊর্ধ্বগতির খবর দেখে সরেজমিন পরিদর্শনে বাজারে গেলে চালের মূল্যে কোনো তারতম্য দেখতে পাননি তিনি। এ সময় সরকারের কাছে এই মুহূর্তে 17 লাখ টন চাল ও 3 লাখ টন গম মজুদ আছে বলেও জানান খাদ্য প্রতিমন্ত্রী। যথেষ্ট স্থিতিশীল, সরবরাহ পরিস্থিতি যথেষ্ট সন্তোষজনক। আমাদের হাতে, সরকারের হাতে বিপুল পরিমাণ চাল মজুদ আছে। মনে হয় বাংলাদেশের ইতিহাসে খুব কমবারই এই ঘটনা ঘটেছে যে একটা বাজেট ঘোষণার পরে সেটির কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া বাজার মূল্যের উপর নাই। বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ডক্টর জালিল রহমি জাহানাবাদী। বুধবার জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্য এবং ডাক্তার শফিকুর রহমানের বিরোধী দলীয় নেতা হওয়ার বিষয়ে অভিনন্দন জানান ইরানের রাষ্ট্রদূত। এ সময় সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি নাগরিকদের প্রতি শোক ও সমবেদনা জানান ডাক্তার শফিকুর রহমান। বৈঠকে পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠন, তেহরান ঢাকা সরাসরি ফ্লাইট চালুর পাশাপাশি বাংলাদেশে ইরানের উদ্যোগে বিশ্বমানের একটি হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা।
রাজধানীর মোহাম্মদপুর ও মিরপুরে পৃথক অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী চক্র এক্সেল বাবু এবং কবচিকাটা গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট 6 জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে কবচিকাটা গ্রুপের সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত আবু সাইদ। র্যাব জানায় আটক আবু দীর্ঘদিন ধরে সংগঠনের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। এছাড়া এক্সেল বাবু আনোয়ারকে ওই অপরাধী নেটওয়ার্কের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব এবং বিভিন্ন গ্রুপের গুরু হিসেবে এলাকায় পরিচিত বলে জানানো হয়। সম্প্রতি পুলিশের ওপর হামলার বিষয়ে র্যাব জানায় পুলিশের ওপর হামলার মতো ঘটনা কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সিলেট তাবলিগ জামায়াতের ধোপাদিঘির উত্তরপাড় আঞ্চলিক শাখার আমির ইব্রাহিম আবু খলিল হত্যা মামলায় তার স্ত্রী ফাতিহা মাশকুরাকে হাইকোর্টে দেওয়া মৃত্যুদণ্ড থেকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। ফলে এই আসামির মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী SM শাহজাহান। তিনি বলেন, এই মামলায় কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই, এমনকি এই নারী তার স্বামীকে হত্যা করেননি, অন্য কেউ হত্যা করেছে। এমনকি স্বামীকে হত্যা করেছেন মর্মে যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছিল তাও জোরপূর্বক করা হয়েছিল বলে প্রমাণিত হয়েছে। সবকিছু বিবেচনায় আসামিকে খালাস দেওয়া হয়েছে। 2015 সালের 18 মে নিজ বাসার শয়নকক্ষ থেকে ইব্রাহিম খলিলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিনই তার স্ত্রীকে গ্রেফতার করা হয়। 2016 সালে সিলেট মহানগর দায়রা জজ আসামিকে মৃত্যুদণ্ড দেয়, যে রায় হাইকোর্টেও বহাল থাকে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোনো ধরনের দুর্বলতা রাখতে চায় না সরকার, তাই প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে শিক্ষা খাতকে। এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গঠনে দক্ষ ও মেধাবী মানব সম্পদ তৈরির বিকল্প নেই। ডিনস অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের আরও উৎসাহিত করবে এবং তাদের সাফল্যের পথকে সুগম করবে বলেও মন্তব্য করেন তিনি। মন্ত্রী জানান, সারা দেশে শিক্ষার পরিবেশকে আরও আনন্দমুখর, আধুনিক ও শিক্ষার্থী বান্ধব করে তুলতে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। 2026-27 অর্থ বছরের বাজেটের সফল বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক সুশাসন, কর প্রশাসনের দক্ষতা এবং হয়রানি মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি MCCI। দুপুরে রাজধানী গুলশানে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় MCCI জানায়, বাজেটের লক্ষ্য অর্জনে সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কর কাঠামো সংস্কার জরুরি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির জানান, জ্বালানি সুরক্ষার কৌশলগত মজুত ব্যবস্থা তৈরির মাধ্যমে দেশকে জ্বালানি নিশ্চয়তার হাবে পরিণত করতে কাজ করছে সরকার। তিনি বলেন, 2030 সালের মধ্যে রাজস্ব আদায়ের হার 10% উন্নীত করার লক্ষ্যে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট খাতের জন্য প্রতি মাসের নির্দিষ্ট মাইলস্টোন সহ ড্যাশবোর্ড তৈরির কাজ চলছে। নিরপেক্ষ ও অভিজ্ঞদের নিয়ে গঠন করা হবে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ। গ্রাহক ফোরামের সাথে বৈঠকে এমন আশ্বাস দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। সকালে গভর্নরের সঙ্গে বৈঠক শেষে একথা জানানো হয়। এছাড়া গ্রাহকদের 7 দফা দাবির সঙ্গে একমত হয়েছে কেন্দ্রীয় ব্যাংক। দাবিগুলোর মধ্যে অন্যতম, ব্যাংক চেয়ারম্যান হিসেবে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে জড়িত কাউকে নিয়োগ দেওয়া যাবে না। তারল্য সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC-কে আরও 1000 কোটি টাকা ঋণ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে গত 3 দিনে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ব্যাংকটির মোট 7500 কোটি টাকার আর্থিক সহায়তা পেয়েছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।